সন্ধ্যাবেলার বারান্দাতে তারাপদ রায়। আবার যদি সোনার ফ্রেমে আবার সেই রানীর ছবি, আবার যদি জন্ম হয়, তুই কি আমার সখী হবি? তুই কি আমার অন্য জীবন? ভাত কাপড়ের বালাই শেষ, কদম তলায় বকুল ফুল, একটা জীবন এক নিমেষ। গন্ধে ঘ্রাণে সৌরভেতে একটা জীবন পগার পার। সন্ধ্যাবেলার বারান্দাতে আমার তুই, তুই আমার। গত জন্মে এই জন্মে তুই কি কিছু ভেবেছিলি? জীবনটা কি খোলাম কুচি, আমের কুশি পানের খিলি? জীবনটা যায় যেমন তেমন, আরেক জন্ম সামনে এলো। সেই জন্মে ছন্দ পদ্য এই রকমই থাকবে খেলো। এই রকমই উঠবে রোদ, এই রকমই চাঁদের আলো, এই রকমই মানুষজন, সবাই খারাপ সবাই ভালো। এই রকমই বাজার দর, একটু টান একটু চড়া। নুন আনতে পান্তা শেষ, তবুও দিন স্বপ্ন ভরা। তাই তো যদি বলিস তুই পরের জন্মে সখী হবি, আরেক জীবন বাঁচতে পারে তোর সেদিনের মূর্খ কবি। বাঁশপাতা মন্দিরের গায়ে, কবি জয় গোস্বামী। বাঁশপাতা মন্দিরের গায়ে মুখে ঝাড়ন চালায়, যতবার হাওয়া আসে মন্দিরে চুনবালি উড়ে যায়। মন্দিরে বিগ্রহ নেই, ভিতরে খোদল ভর্তি সাপ, কাটে না কাউকেই, শুধু লম্বা দাগ টেনে সাঁতরায়। পুকুরে চান করে কেউ উঠে গেলে সিঁড়ি রাখে তার পায়ের ছাপ। সাইকেল হেলানো আছে মন্দির রোয়াকে, লোক নেই। ওখানে দুপুরে বসে কারা করে চাপা আলোচনা, কারো চোখ ছোট, কারো কাটা দাগ মুখে, ভাঙা হাত, তারা কেউ নেই আজ। কে বউটি কাপড় জামা কেচে উল্টো খাটে উঠে যায়। দুপুর গড়িয়ে চলে মাটির রাস্তায়। একজন কিশোর একলাটি বসে ঢিল ফেলছে পুকুরের জলে। সে আজ দুপুরবেলা জীবনে প্রথম একটা কবিতা লিখেছে। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, হে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রকানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, তৃতীয় স্বর্গের কিছু অংশ। অবচয়ী ফুলচয়ে সে নিকুঞ্জ বনে, বিষাদে নিঃশ্বাস ছাড়ি সখীরে সম্ভাষে কহিলা প্রমীলা সতী। এই তো তুলিনু ফুলরাশি, চিকনিয়া গাঁথিনু সজনী ফুলমালা, কিন্তু কোথা পাব সে চরণে পুষ্পাঞ্জলি দিয়া যাহে চাহি পুজিবারে। কে বাঁধিল মৃগরাজে বুঝিতে না পারি, চলো সখী লঙ্কাপুরে যাই মোরা সবে। কহিলা বাসন্তী সখী, কেমনে পশিবে লঙ্কাপুরে আজি তুমি? অলঙ্গ সাগর সম রাঘবীয় চমু বেরিছে তাহারে, লক্ষ লক্ষ রক্ষ ওরি ফিরিছে চৌদিকে। অস্ত্র পানি দ্বন্দ্বধর যথা, রুশিলা দানব বালা প্রমীলা রূপসী। কি কহিলে বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যাবে নদী সিন্ধুর উদ্দেশ্যে। কার হেন সাধ্য যে সে রোধে তার গতি? দানব নন্দিনী আমি, রক্ষকুল বধূ, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী। আমি কে ডরাই সখী ভিখারি রাঘবে, পশিব লঙ্কায় আজি নিজ ভুজ বলে। দেখিব কেমনে মোরে নিবারে নিমনি। এতে কহিয়া সতী গজপতি গতি, রোষাবেশে প্রবেশিলা সুবর্ণ মন্দিরে। যথা যাবে পরন্তপ পার্থ মহারথী, যজ্ঞের তুরঙ্গ সঙ্গে আসি উতরিলা নারী দেশে। দেবদত্ত শঙ্খনাদে ঋষি, রণরঙ্গে বীরাঙ্গনা সাজিল কৌতুকে। উথলিল চারিদিকে দুন্দুভীর ধ্বনি, বাহিরিল বামাদল বীরমদে মাতি। উলঙ্গিয়া অসি রাশি, কারমুখ টঙ্কারি আশফালি ফলক পুঞ্জে। ঝকঝক ঝকি কাঞ্চন কঞ্চুক বিভা উজলিল পুরী। মন্দুরায় ভেসে অশ্ব, ঊর্ধ্বকর্ণে শুনি নুপুরের ঝঞ্ঝনি কিঙ্কিনীর বলি। ডমরুর রবে যথা নাচে কালভনি, বাড়ি মাঝে নাদে গজ শ্রবণ বিদরি। গম্ভীর নির্ঘোষে যথা ঘোষে ঘনপতি দূরে। রঙ্গে গিরিশৃঙ্গে কাননে কন্দরে, নিদ্রা তাজি প্রতিধ্বনি জাগিলা অমনি। সহসা পুরিল দেশ ঘোর কোলাহলে। নির্মূন্য মালিনী নামে উগ্রচণ্ডা ধ্বনি, সাজাইয়া শতবাজি বিবিধ সাজনে। মন্দুরা হইতে আনে অলিন্দের কাছে আনন্দে। চড়িলা ঘোড়া 100 চেড়ি, অশ্ব পার্শ্বে কোষে অসি বাজিল ঝনঝনি। নাচিল শীর্ষক চূড়া, দুলিল কৌতুকে পৃষ্ঠে মণিময় বেনি তুনিরের সাথে। হাতে শুল, কমলে কণ্টকময় যথা মৃণাল। রেশিল অশ্বমগ্ন হরষে, দানব দলনী পদ্ম পদযুগ ধরি বক্ষে। বিরূপাক্ষ সুখে না দেন যে মতি। বাজিল সমর বাদ্য, চমকিলা দিবে অমর। পাতালে নাগ, নর নরলোকে। রোষে লাজ ভয় ত্যাজি সাজে তেজস্বিনী প্রমীলা। কিরিট ছটা কবরী উপরি, হায় রে শোভিল যথা কাদম্বেরী শিরে ইন্দ্রচাপ। লেখা ভালে অঞ্জনের রেখা, ভৈরবীর ভালে যথা নয়নরঞ্জিকা শশীকলা। উচ্চ কুচ আবরি কবচে সুলোচনা, কোটি দেশে যতনে আটিলা বিবিধ রতনময় স্বর্ণ সারসনে। নিসঙ্গের সঙ্গে পৃষ্ঠে ফলক দুলিল, রবির পরিধি হেন ধাঁধিয়া নয়নে। ঝকঝকে উড়ু দেশে, হায় রে বর্তুল যথা রম্ভা বন আভা। হৈমময় কোষে শোভে খরসান অসি, দীর্ঘ শুল করে ঝলমলি ঝলে অঙ্গে নানা আভরণ। সাজিলা দানব বালা হৈমবতী যথা, নাসিতে মহিষাসুরে ঘোরতর রণে। কিংবা শুম্ভ নিশুম্ভ উন্মাদ বীর মদে, ডাকিনী যোগিনী সম বেরিলা সতীরে। অশ্বারূঢ়া চেরি বৃন্দ, চরিলা সুন্দরী বড়বা নামেতে বামি 12 বাগ্নি শিখা। গম্ভীরে অম্বরে যথা নাদে কাদম্বিনী, উচ্চস্বরে নিতম্বিনী কহিলা সম্ভাষী সখী বৃন্দে। লঙ্কাপুরে শুনল দানবী, অরিন্দম ইন্দ্রজিৎ বন্দি সম এবে। কেন যে দাসীরে ভুলি বিলম্বেন তথা প্রাণনাথ, কিছু আমি না পারি বুঝিতে। যাইব তাহার পাশে,
পশ্চিম নগরে বিকট কটক কাটি, যিনি ভুজ বলে রঘুশ্রেষ্ঠে। এই প্রতিজ্ঞা বীরাঙ্গনা মম, নতুবা মরিব রণে, যা থাকে কপালে। দানবকুল সম্ভবা আমরা দানবী, দানব কুলের বিধি বোধিতে সমরে, দিশত সমুদ্র নদে নতুবা ডুবিতে। অধরে ধরিল মধু, গড়ল লোচনে আমরা, নাহি কি বল এ ভুজ মৃণালে। চলো সবে রাঘবের হেরি বীরপনা, দেখিব যে রূপ দেখি শূর্পণখা পিসি, মাতিল মদন মদে পঞ্চবটী বনে। দেখিব লক্ষণ সুরে, নাগপাশ দিয়া বাঁধিলব বিভীষণে রক্ষ কুলাঙ্গারে। দলিব বিপক্ষ দলে মাতঙ্গিনী যথা নলবন, তোমরা লো বিদ্যুৎ আকৃতি, বিদ্যুতের গতি চলো পরি উড়ি মাঝে। না দিল দানব বালা হুহুঙ্কার রবে, মাতঙ্গিনী যুথ যথা মত্ত মধুকালে। যথা বায়ু সখা সহ দাবানল গতি দুর্বার, চলিলা সতীপতির উদ্দেশে। টলিল কনক লঙ্কা, গর্জিল জলধি, ঘন ঘনাকারে রেণু উড়িল চৌদিকে। কিন্তু নিশাকালে কবে ধূমপুঞ্জ পারে আবরিতে অগ্নিশিখা। অগ্নিশিখা তেজে চলিলা প্রমীলা দেবী বামা বলদলে। কতক্ষণে উতরিলা পশ্চিম দুয়ারে বিধুমুখী, একেবারে শত শঙ্খ ধরি ধ্বনিলা। টঙ্কারি রোষে শত ভীম ধনু স্ত্রীবৃন্দ, কাঁপিল লঙ্কা আতঙ্কে, কাঁপিল মাতঙ্গে নিষাদে। রথে রথী, তুরঙ্গমে সাদিবর, সিংহাসনে রাজা, অবরোধে কুলবধূ, বিহঙ্গম কাঁপিল কুলায়। পর্বত গহ্বরে সিংহ, বনহস্তি বনে, ডুবিল অতুল জলে জলচর যত। কাজী নজরুল ইসলামের অভিযান। নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কে উজান। পাতাল ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব নাঙ্গা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা টান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব। অভিযানের বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মুক্ত পথে। বাঁকাও ভুরু দাঁড়ে আগুল দিয়া, চক্ষু করো রাঙা। ওই আসে মোর জাত খোয়ানো প্রিয়া, ভদ্র নিয়ম ভাঙা। আসন পাবার কাঙালও নয় তো, আচার মানা ঘরে। আমি ওকে বসাবো হয়তো ময়লা কাঁথার পরে। সাবধানে রয় বাজার দরের খোঁজে সাধু গাঁয়ের লোক। ধুলার বরণ ধূসর বেশে ও যে এড়ায় তাদের চোখ। বেশের আদর করতে গিয়ে ওরা রূপের আদর ভোলে। আমার পাশে ওমর মনোচোরা, একলা এসো চলে। হঠাৎ কখন এসেছো ঘর ফেলে, তুমি পথিক বধূ। মাটির ভাঁড়ে কোথার থেকে পেলে পদ্মবনের মধু। ভালোবাসি ভাবের সহজ খেলা, এসেছো তাই শুনে। মাটির পাত্রে নাইকো আমার হেলা, হাতের পরশ গুনে। পায়ে নুপুর নাই রহিল বাঁধা, নাচেতে কাজ নাই। যে চলনটি রক্তে তোমার সাধা, মন ভোলাবে তাই। লজ্জা পেতে লাগে তোমার লাজ, ভূষণ নেই কো বলে। নষ্ট হবে নেই তো এমন সাজ, ধুলোর পরে চলে। গাঁয়ের কুকুর ফেরে তোমার পাশে, রাখালরা হয় জড়ো। বেদের মেয়ের মতন অনায়াসে টাট্টু ঘোড়ায় চড়ো। ভিজে শাড়ি হাঁটুর পরে তুলে পার হয়ে যাও নদী। বামুন পাড়ার রাস্তা যে যাই ভুলে, তোমায় দেখি যদি। হাটের দিনে শাক তুলে নাও খেতে, চুপড়ি নিয়ে কাঁখে। মটর কলাই খাওয়াও আঁচল পেতে, পথের গাধাটাকে। মানো নাকো বাদল দিনের মানা, কাদায় মাখা পায়ে। মাথায় তুলে কচুর পাতা খানা, যাও চলে দূর গায়ে।
পাই তো মানে যেমন খুশি তাই, যেটায় খুশি সেথা, আয়োজনের বালায় কিছু নাই, জানবে বলো কেতা। সতর্কতা দায় ঘুচায়ে দিয়ে পাড়ার অনাদরে, এসো ওমর জাত খোয়ানো প্রিয়ে, মুক্ত পথের পরে। কল্যাণী দত্তের লেখা শিবমোহিনী ও বিদ্যাসাগর প্রসঙ্গ। গ্রামের এক বালবিধবার অসহায় করুণ জীবন বিদ্যাসাগরের সস্নেহ সাহায্যে কেমন বদলেছিল তা নিয়েও কিছু কথা শুনেছি। চণ্ডীচরণ সিংহের সঙ্গে তাঁর বিবাহের আগে বেশ কিছুকাল শিবমোহিনী বিদ্যাসাগরের বাড়িতেই ছিলেন। পিতৃগৃহে তাঁর বর্ণপরিচয় হয়েছিল, সংসারের যাবতীয় কাজকর্মও তিনি জানতেন। কিন্তু অজপাড়া গাঁয়ের কাজ আর কলকাতার কাজকর্মে ফারাক অনেক। স্বয়ং বিদ্যাসাগর অনেক কাজই নিজের হাতে করতেন। বৈঠকখানায় সংলগ্ন ঘরে দেরাজে ও তক্তপোষের তলায় বিদ্যাসাগর নানা রকম ফল, মিষ্টি, নাড়ু ইত্যাদি রাখতেন। তাঁর কাছে সমাজের প্রধান তেমন কেউ এলে তিনি নিজের হাতে বঁটিতে ফল কেটে ও মিষ্টি সাজিয়ে খেতে দিতেন। জাঁতিতে সুপুরি কেটে টাটকা পান সেজে দিতেন। এসব তিনি শিবমোহিনীকেও শিখিয়েছিলেন। খাবারের হাঁড়ির তলায় বিড়ে রাখা, সন্দেশের হাঁড়ির মুখে পাতলা ন্যাকড়া বেঁধে খুঁড়ো বসিয়ে জল ভরা কাঁসিতে মিষ্টি রাখা, এইসব ছোটখাটো ব্যাপারে যত্ন নিতেও শিবমোহিনী বিদ্যাসাগরের কাছেই শিখেছিলেন। খাওয়ার পরে জলখাবারের পেতলের রেকাবি মেজে রোয়াক ধুয়ে ঝাঁটা রাখতে হতো। একবার রোয়াক ধুয়ে ঝাঁটা ফেলে রেখেছিলেন বলে শিবমোহিনী বিদ্যাসাগরের কাছে তিরস্কৃত হয়েছিলেন। কাঠির ঝাঁটা জলঝাড়া দিয়ে দাঁড় করিয়ে রাখলে তবেই নোংরা জমে না বলেছিলেন বিদ্যাসাগর। সামান্য দড়িও তিনি নিজের হাতে সযত্নে পাকিয়ে রাখতেন। পুরনো কাগজ, খাম কিছুই ফেলা যেত না। বসবার ঘরে কলম ও দোয়াতদান ঝকঝক করত। মহারানী ভিক্টোরিয়ার ছাপ দেওয়া পোস্টকার্ড, খাম, ভাঁজ করা ছোট বড় নানা মাপের কাগজ সব তিনি নিজের হাতে গুছিয়ে রাখতেন। বইয়ের আলমারিতে মতিহারির দোক্তা পাতা আর নিম পাতা দেওয়া থাকত। নিত্য সেই মানুষটির কাছে থেকে শিবমোহিনী ছোট বড় অসংখ্য কাজে সজাগ তৎপরতা অর্জন করেছিলেন। শিবমোহিনীর কাজ ছিল বিদ্যাসাগরের বসার ঘর গুছিয়ে রাখা। কোথাও গেলে গাঁটরি বেঁধে কাপড়, ঝোড়া ভরে মিঠাই, কাচের চুড়ি, খেলনা আর নানা রকম পেতল কাঁসার বাসন কিনে আনতেন বিদ্যাসাগর। পরে তা যথাস্থানে বিলিয়ে দিতেন। শিবমোহিনীও এই অভ্যাসটি পেয়েছিলেন। বিদ্যাসাগর তাঁর আদরের শিবুকে হাতে ধরে পান সাজানো শেখান। গোছাভর্তি পান বাজার থেকে এলে খুব যত্ন করে ধুয়ে ছোট বড় মাঝারি থাক করে সাজিয়ে ফেলতে হতো। কোন পানে খিলি হবে আর কোনগুলোতে চুন লাগানো হবে তা পলকের মধ্যে বেছে রাখতে হতো। চুনের ভাঁড়ে রোজ সামান্য জল না দিলে খিচ ধরে যায়, এও নাকি বিদ্যাসাগরই শিবমোহিনীকে শিখিয়েছিলেন। সময়ের সরেস আম তার ঘরে প্রচুর মজুদ থাকত। আঠালো আম কিভাবে ধুতে হবে, কোন আম কতদিন পাতায় ঢাকা থাকবে, কোন সময়ে কাকে পাশ ফেরাতে হবে তবে তা তয়ের হবে, সকল ফল ডালে আম খাবে পালে, এইসব শিক্ষাও নাকি আম্ররসিক বিদ্যাসাগর শিবমোহিনীকে দিয়েছিলেন। বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবী সারা দিন সকল রকম পরিশ্রমে আর কর্মে ব্যস্ত থাকতেন, কিন্তু বৃহৎ সংসারের সব দিকে সম্পূর্ণ কর্তৃত্ব ছিল তাঁর মাতা ভগবতী দেবীর। শিবমোহিনী কায়স্থের কন্যা, তবু ব্রাহ্মণ পরিবারের রান্না ও হেঁসেলের কাজ যতটুকু তাঁর পক্ষে করা সম্ভব তা তিনি নতুন করে নিপুণভাবে অন্তঃপুরিকাদের কাছ থেকে শেখেন।
আমার দিদিরা নাকি পিসিমার মুখেই গল্প শুনেছিলেন যে বিদ্যাসাগর উঠোনে বালতির উনুনে পাঁঠার মাংস মধ্যে মধ্যেই নিজে রাঁধতেন। মাংসে পেঁয়াজের চল ছিল না। নিত্য ঝোলঝাল ছাড়াও বড়ি ভাতে ও বড়ির অম্বল তার প্রিয় ছিল। 10-12 রকমের অম্বল নাকি তিনি রাঁধতে জানতেন। বেলপোড়া, বেলের মোরব্বাও তিনি খুব পছন্দ করতেন। রসকরা, রসমুন্ডি, বোঁদে, খাজা, গজা, মুড়কি, ছানা বড়া ইত্যাদি সরেস জিনিস কোথায় কি পাওয়া যায় তা বিদ্যাসাগরের খুব ভালোই জানা ছিল। তিনি খেতে ভালোবাসতেন, আর তার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন খাওয়াতে। আমাদের কথা ও কবিতা, কথা ও কবিতা, ভাষা ও ছন্দ নিয়ে আমাদের যে চর্চা, তারই ফসল আজ আমরা হাজির করছি কথা ও কবিতা। আমরা কখনো একক, কখনো 2 বা 3, কখনো সমবেত। কথা ও কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যের কবিতা ছল। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল? বাহিরে যবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা। যে কথা তুমি বলিতে চাও, সে কথা তুমি বলো না। তোমারে পাছে সহজে ধরি, কিছুরই তব কিনারা নাই। 10 দলে টানি গো পাছে, বিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা। যে পথে তুমি চলিতে চাও, সে পথে তুমি চলো না। সবার চেয়ে অধিক চাহো, তাই কি তুমি ফিরিয়া যাও? হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাষায় দাও। বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা। সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কিচেন গার্ডেন। ফুটেছ গোলাপ, তুমি কলকাতার কিচেন গার্ডেনে বিলক্ষণ অন্যায় করেছ। তুমি জানো এখন খাদ্যের খুব অনটন। এখন চিচিঙ্গে, লাউ, ঢ্যাঁড়সের উদ্দেশ্যে ধাবিত জনতাকে ফেরানো যাবে না অন্যদিকে। বাড়ির হাতায়, শীর্ষে, বারান্দায়, ঝুলন্ত কার্নিশে যেখানে যেটুকু ফালতু জায়গা ছিল, ইঞ্চি সেন্টিমিটারের চৌখুপি বিন্যাসে সব বুঝে নিয়ে এখন সবাই বাতিল কড়াই, গামলা, কাঠের বারকোষে পালং, বরবটি, শিম, ধানিলঙ্কা ইত্যাদি বসিয়ে যাচ্ছে। তারই মধ্যে নিঃশব্দে দিয়েছ তুড়ি, ফুটেছ গোলাপ। অন্যায় করেছ? আরে বাস, কত বড় গোলাপ ফুটেছে! কে যেন উদ্ভ্রান্ত স্বরে বলেছিল, কিন্তু তার ভোটার জোটেনি। জনতা হুড়মুড় করে প্রাইভেট বাসের বাম্পারে দাঁড়িয়ে দিয়ে হুলুধ্বনি দিয়ে উঠল, গোলদিঘি চলো হে। শুধুই গোলদিঘি বলে কথা নেই। উত্তরে, দক্ষিণে, সমস্ত কলকাতা জুড়ে আজ চমৎকার সবজির বাগান জমে উঠেছে। শুধুই গোলাপ বলে কথা নেই, সমস্ত ফুলের বোঁটা শুদ্ধ খেয়ে ফেলছে চ্যাপলিনি তামাশা। সবাই টমেটো, উচ্ছে, ধুঁধুলের মধ্যে ডুবে গিয়ে মনে মনে অঙ্ক কষছে, কোথায় কতটা জমি এক লপ্তে চষে ফেলা যায়। গঙ্গার জেটিতে, ডকে, নির্বাচনী মিটিংয়ে, সন্ধ্যার ময়দানে অথবা শতবার্ষিকী ভবনে। দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান তিনদার, তিনজন মাল্লা, চৌকর দিনভর দেয় দূর পাল্লা, দেয় দূর পাল্লা।
পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর রই চর জাগছে বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুক টুক ঘোমটার বৌটি ঝক ঝক কলসির বক বক শোনগ ঘোমটায় ফাঁক ভয় মন উন্মনগ তিনদার ছিটকান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে কোন গান গাচ্ছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি রূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা পানসিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী পাঁচ পীরেরই শিরনি মেলে চল রে টেনে বৈঠা হেনে বাক্স মুখে সামনে ঝুঁকে পায় বাঁচিয়ে ডাইনে রুখে মুখে টানো বৈঠা হারো সাতেরো কোক্কো পানো হাড়বে রুলো খেজুর গুলো যায়নি যেন ছামর ছুলো নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাগিয়ে ক্রমে রাত্রি এলো ঝাপসা আলোয় চড়ের ভিড়ে ফিরছে কারা মাছের পাশে পীর বদলের কুদরতিতে নৌকো বাঁধা হিজল গাছে আর জোরদের ক্রোশ জোরদের ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার দ্বীপ সব সার সার বৈঠার খায় সেই দ্বীপ সব নড়ছে ভিল ভিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই সমঝে গাও গান দাও শীষ বকশিস 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 খুব জল বয়স্রোত ঝিপ ঝিপ নেই কেউ কল্লোল নয় দূর নয় কি নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঢোল কলমির ফুল তন্দ্রায় দুলছে লক লক সর্বণ বক্তায় মগ্ন চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি ছিপখান তিনদার চারজন যাত্রী কেবল তারা শেষের ছিঁড়ে মানিক পাড়া হিসাব নাই সংখ্যা নাই কেবল তারা যেথায় চাই জ্বলছে তারা নিচ্ছে তারা মন্দাকিনীর মন্দ শোকায় যাচ্ছে ভেসে যাচ্ছে কোথায় জোনাক যেন পন্থা হারা চোখে কেমন লাগছে ধাঁধা লাগছে যেন কেমন পাড়া তারাগুলোই জোনাক হলো কিংবা জোনাক হলো তারা আলিয়াগুলো দগ্ধ পিয়ে জ্বলছে নিবে নিচ্ছে জ্বলে উল্কোমুখী জিভ মেলিয়ে চাটছে বাতাস আকাশ কোলে আলেয়া হেন ডাক পেয়াদা আলেয়া হতে ধায়ে যে আদা একলা ছোটে বন বাদারে ল্যাম্প হাতে লক্ষ্মী ঘাড়ে ফিরছে হাওয়া গায়ে ফু দেওয়া মাল্লা মাঝি পড়ছে তোকে রাঙা আলোর লোক দেখিয়ে ধরছে কারা মাছগুলোকে চলছে তরি আর কত পথ আর কঘড়ি এই যে ভিড়াই ওই যে বাড়ি ওই যে অন্ধকারের গাড়ি ওই বাধা বট ওর পিছনে দেখছো আলো ওই তো কুঠি ওইখানেতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি ছপ ছপ তিন ঘন্টার জোর চলছে তিনজন মাল্লার হাত সব চলছে ছপ ছপ তিন ঘন্টার জোর চলছে তিনজন মাল্লার হাত সব জ্বলছে গুর গুর মেঘ সব গায়ে মেঘ মল্লার দূর পাল্লার শেষ আল্লাহ মাল্লার ছিন্নপত্র ৯৩ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইন্দিরা দেবীকে পত্র প্রতিস্বর ১১ই আগস্ট ১৮৯৩। অনেকগুলো
বড় বড় বিলের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এই বিলগুলো ভারী অদ্ভুত, কোনো আকার আয়তন নেই, জলে স্থলে একাকার। পৃথিবীর সমুদ্র গর্ভ থেকে নতুন জেগে উঠবার সময় যেমন ছিল, কোথাও কিছু কিনারা নেই। খানিকটা জল, খানিকটা মগ্নপ্রায় ধান ক্ষেতের মাথা, খানিকটা শ্যাওলা এবং জলজ উদ্ভিদ ভাসছে। পানকৌড়ি সাঁতার দিচ্ছে, জাল ফেলবার জন্য বড় বড় বাঁশ পোতা, তারই উপর কটা রঙের বড় বড় চিল বসে আছে। ভারী একাকার, একঘেয়ে রকমের দৃশ্য। দ্বীপের মতো অতি দূরে গ্রামের রেখা দেখা যাচ্ছে। যেতে যেতে হঠাৎ আবার খানিকটা নদী, দুধারে গ্রাম, পাটের ক্ষেত এবং বাঁশের ঝাড়। আবার কখন যে সেটা বিস্তৃত বিলের মধ্যে মিলিয়ে যাচ্ছে বোঝবার জো নেই। ঠিক সূর্যাস্তের কাছাকাছি সময় যখন একটি গ্রাম পেরিয়ে আসছিল, একটা লম্বা নৌকোয় অনেকগুলো ছোকরা ছপ ছপ করে দাঁড় ফেলছিল এবং সেই তালে গান গাচ্ছিল। যুবতী, কেন বা করো মন ভারী, পাবনা থেকে আইনে দেব টাকা দামের মোটরি। স্থানীয় কবিটি যে ভাব অবলম্বন করে সঙ্গীত রচনা করেছেন, আমরাও ওভাবে ঢের লিখেছি, কিন্তু এইটার বিশেষ আছে। আমাদের যুবতী মন ভারী করলে তৎক্ষণাৎ জীবনটা কিংবা নন্দনকানন থেকে পারিযাত্রা এনে দিতে প্রস্তুত হই। কিন্তু এই অঞ্চলের লোক খুব সুখে আছে বলতে হবে। অল্প ত্যাগ শিকারেই যুবতীর মন পায়। মোটরি জিনিসটি কি তা বলা আমার সাধ্য নয়, কিন্তু তার দামটাও নাকি পার্শ্বেই উল্লেখ করা আছে। তাতেই বোঝা যাচ্ছে খুব বেশি দুর্মূল্য নয় এবং নিতান্ত অগম্য স্থান থেকেও আনতে হয় না। গানটা শুনে বেশ মজার লাগলো। যুবতীর মন ভারী হলে জগতে যে আন্দোলন উপস্থিত হয়, এই বিলের প্রান্তেও তার একটা সংবাদ পাওয়া গেল। এই গানটি কেবল অস্থানেই হাস্যজনক, কিন্তু দেশকাল পাত্র বিশেষে এর যথেষ্ট সৌন্দর্য আছে। আমার অজ্ঞাতনামা গ্রাম্য কবিভ্রাতার রচনাগুলিও এই গ্রামের লোকের সুখ দুঃখের পক্ষে নিতান্ত আবশ্যক। আমার গানগুলি সেখানে কম হাস্যজনক নয়। ভানুসিংহের পত্রাবলী 28 শান্তিনিকেতন। আজ দুপুরবেলা যখন খেতে বসেছি, এমন সময় রোশো আগে বলেনি কি খাচ্ছিলুম। খুব প্রকাণ্ড মোটা একটা রুটি, কিন্তু মনে করো না তার সবটাই আমি খাচ্ছিলুম। রুটিটাকে যদি পূর্ণিমার চাঁদ বলে ধরে নাও, তাহলে আমার টুকরোটি দ্বিতীয়ার চাঁদের চেয়ে বড় হবে না। সেই রুটির সঙ্গে কিছু ডাল ছিল, আর ছিল চাটনি, আর একটা তরকারিও ছিল। যা হোক, বসে বসে রুটি চিবোচ্ছি, এমন সময় রোশো আগে বলেনি রুটি, ডাল, চাটনি এলো কোথা থেকে। তুমি বোধহয় জানো আমার এখানে প্রায় 25 জন গুজরাটি ছেলে আছে। আমাকে খাওয়াবে বলে তাদের হঠাৎ ইচ্ছা হয়েছিল। তাই আজ সকালে আমার লেখা সেরে স্নানের ঘরের দিকে যখন চলেছি, এমন সময় দেখি একটি গুজরাটি ছেলে থালা হাতে করে আমার দ্বারে এসে হাজির। যা হোক, নিচের ঘরের টেবিলে বসে বসে রুটির টুকরো ভাঙছি আর খাচ্ছি, আর তার সঙ্গে একটু একটু চাটনিও মুখে দিচ্ছি। এমন সময় রোশো আগে বলেনি খাবার কি রকম হয়েছিল। রুটিটা বেশ শক্ত গোছের ছিল। যদি আমাকে সম্পূর্ণ চিবিয়ে সবটা খেতে হতো, তাহলে আমার একলার শক্তিতে কুলিয়ে উঠতো না, মজুর ডাকতে হতো। কিন্তু ছিঁড়তে যত শক্ত, মুখের মধ্যে ততটা নয়। আবার রুটিটা মিষ্টি ছিল। ডাল তরকারি দিয়ে মিষ্টি রুটি খাওয়া আমাদের আইনে লেখে না, কিন্তু খেয়ে দেখা গেল যে খেলে যে বিশেষ অপরাধ হয় তা নয়। সেই রুটি খাচ্ছি, এমন সময় রোশো, ওর মধ্যে একটা কথা বলতে একেবারেই ভুলে গেছি, দুটো পাঁপড় ভাজাও ছিল। সেই দুটো আমি যাকে বলে থাকি সুশ্রাব্য, অর্থাৎ খেতে বেশ ভালো লাগে।
শুনে তুমি হয়তো আশ্চর্য হবে এবং আমাকে হয়তো মনে মনে পেটুক ঠাউরে রেখে দেবে, এবং যখন আমি কাশিতে যাব তখন হয়তো সকালে বিকালে আমাকে চাটনি দিয়ে কেবলই পাঁপড় ভাজা খাওয়াবে। তবু সত্য গোপন করব না, দুখানা পাঁপড় ভাজা সম্পূর্ণই খেয়েছিলুম। যা হোক, সেই পাঁপড় মচমচ শব্দে খাচ্ছি, এমন সময় রোশো, মনে করে দেখি সে সময় কে উপস্থিত ছিল। তুমি ভাবছো তোমার বৌমা তোমার ভানু দাদার পাঁপড় ভাজা খাওয়া দেখে অবাক হয়ে হতবুদ্ধি হয়ে টেবিলের এক কোণে বসে মনে মনে ঠাকুর দেবতার নাম করছিলেন। তা নয়, তিনি তখন কোথায় আমি জানি নে। আর কমল, সেও যে তখন কোথায় বসে রোদ পোহাচ্ছিল তা আমি জানি নে। তাহলে দেখছি টেবিলে আমি একলা ছাড়া কেউই ছিল না। যাই হোক, দুখানা পাঁপড় ভাজা, পরে প্রায় সিকি টুকরো রুটির 4.25 আনা যখন শেষ করেছি, এমন সময় হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলে গেছি। আমি লিখেছি খাবার সময় কেউ ছিল না। কথাটা সত্য নয়। ভোঁদা কুকুরটা এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে লালায়িত জিহ্বায় চিন্তা করছিল যে আমি যদি মানুষ হতুম তাহলে সকাল থেকে রাত্রির পর্যন্ত ওই রকম মুচমুচ 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 করে কেবলই পাঁপড় ভাজা খেত। ইতিহাসও পড়তুম না, ভূগোলও পড়তুম না, শিশুমা আবারও চারুপাঠের কোনো ধার ধারতুম না। যা হোক, যখন দুখানা পাঁপড় ভাজা এবং কিছু রুটি ও চাটনি খেয়েছি, এমন সময় কিন্তু ডালটা খাইনি। সেটা নারকোল দিয়ে এবং অনেকখানি কুয়োর জল দিয়ে তৈরি করেছিল। তাতে ডালের চেয়ে কুয়োর জলের স্বাদটাই বেশি ছিল। আর তরকারিটাও খাইনি, কেননা আমি মোটের ওপর তরকারি প্রভৃতি বড় বেশি খাইনি। যাই হোক, যখন রুটি এবং পাঁপড় ভাজা খাওয়া প্রায় শেষ হয়েছে, এমন সময় ডা খড়খড়া আমার হাতে কাশির ছাপ মারা একখানা চিঠি দিয়ে গেল। বাসন্তী, কাজী নজরুল ইসলাম। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না যেতেই শীত কুহেলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিশ, মধুরাত নাই হতে ইস মাধবীর কুঞ্জে হাজির, বলিও মদন মোহন না যেতে শীতের কাপুন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে মাথিনি আজও শীতে, অধরের পিচকিরিতে পুরিনি পানের হিঙুল, গাহিনী কোয়েল সখী মরল গরল ভখি, এখনই শ্যাম এলো কি আসেনি অশোক শিমুল, মোরাশই বকছে মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দুলেকার চেলিল লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যাম দুলালি, পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেল আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপছিয়ারি, ফুল সব শ্যাম্পিয়ারি, ভুলে যায় ছাড় গৃহবাস, 27 মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দোলিল পলাশ দোলে, পায় তার পদ্ম ডোলে দেলবন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দেলবন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে দেলবন আলা করি। ফাল্গুনী, কাজী নজরুল ইসলাম। সখী পাতিসনে শিলাতলে পদ্ম পাতা, সখী দিসনে গোলাপ ছিটে খাসলো মাথা,
যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারে হরি চন্দন কমলি মালা। সখী দিশ নেলো বড় সে জ্বালা, বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন। সে যে হানে হুল খুন সুরি, ফেটে পড়ে ফুল কুড়ি, আই বুড়ো আই বুড়ি বুকে ধরে ঘুন, যত বিরহিনী নিম খুন কাটা ঘায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর, সবের আতর বেলায় বায়ু বাতাবি নেবুর, হলো মাদার অশোক ঘাল রঙন্ত নাজেহাল, লালে লাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধু খরে মোরে বেঁধে হুল। নব সহকার মঞ্জরি সহভ্রমরী, চুমে ভোমরা নিপট হিয়া মরে গুমরি, কত ঘাটে ঘাটে সই সই ঘট ভরে নীতি ওই, চোখে মুখে ফোটে খই আবরাঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারি নে সই ফুল ঝামেলা, প্রাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা, হেরো ফুটলো মাধবী হুরি ডগমগ তরুপুরি, পথে পথে ফুল ঝুরি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা কুল না ভুলে, সাজি বাটা ভরা ছাঁচি পান বেজনি হাতে, করে সজনী বিজন কত সজনী ছাতে, সেটা চোখে চোখে সংকেত কানে কথা যাও ধ্যাত, ঢলে পড়া অঙ্কেতে মনোমতো ঘায়, আজ আমি ছাড়া আর সবে মনোমতো পায়। সখী মিষ্টি ও ঝাল মেশা এলো একই বায়, এ যে বুক যত জ্বালা করে মুখ তত চায়, এ যে শরাবের মতো নেশা এ পোড়া মলয়ে মেশা, ডাকে তাহে কুলো নাশা কালা মুখ পিক, যেন কাবাব করিতে বেঁধে কালি যাতে শিক। এলো আলো রাধা ফাঁক ভরি চাঁদের থালায়, ঝড়ে জোছনা আবির সারা শ্যাম সুসময়, যত ডাল পালা নিম খুন ফুলে ফুলে কুমকুম, চুড়িবালা রুম ঝুম হরির খেলা, শুধু নিরালায় কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত সঙ্গীতা বনবিথিকায়, কত কুলবধূ ছিঁড়ে শাড়ি কুলের কাটায়, সখী ভরা মোর এ দুকুল কাটাহীন শুধু ফুল, ফুলে এত বেঁধে হুল, ভালো ছিল হায় সখী ছিঁড়ি তো দুকুল যদি কুলের কাটায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের ৪১তম কবিতা। পথের পথিক করেছ আমায়, সেই ভালো ও গো সেই ভালো, আলেয়া জ্বালালে প্রান্তর ভালে, সেই আলো মোর সেই আলো, ঘাটে বাঁধা ছিল খেয়া তরি, তাও কি ডুবালে ছল করি, সাঁতারিয়া পার হব বহিভার, সেই ভালো মোর সেই ভালো, ঝড়ের মুখে যে ফেলেছ আমায়, সেই ভালো ওগো সেই ভালো, সব সুখ জালে বজ্র জ্বালালে, সেই আলো মোর সেই আলো, সাথী যে আছিল নীলে কারি, কি ভয় লাগালে গেল ছাড়ি, একাকীর পথে চলিব জগতে, সেই ভালো মোর সেই ভালো, কোনো মান তুমি রাখনি আমার, সেই ভালো ওগো সেই ভালো, হৃদয়ের তলে যে আগুন জ্বলে, সেই আলো মোর সেই আলো, পাথেও যে কটি ছিল করি, পথে খসি কবে গেছে পড়ি, শুধু নিজ বল আছে সম্বল, সেই ভালো মোর সেই ভালো। কাজী নজরুল ইসলামের ঈশ্বর। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তাঁরে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে, ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া, শিহরি উঠো না শাস্ত্রবিদেরে করোনা কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি, রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে,
রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। কবিতা একজন কবির সাক্ষাৎকার। কবি নির্মলেন্দু গুণ। আচ্ছা, এক কথায় কবিতা বলতে আপনি কি বোঝেন? মানুষ। আপনার কবিতায় রাজনীতির প্রভাব খুব বেশি। মনে হয় শিল্পের ব্যাপারটাকে, এর কারণ কি? মানুষ। স্বর্গ নরক এসব বিষয়ে আপনার চিন্তা জানতে ইচ্ছে করে। একটু সহজ করে বুঝিয়ে বলুন। সহজ করে বললে বলতে হবে মানুষ। মানুষের মৃত্যু হলে পরে কিছু ভেবেছেন কি? ভেবেছি, তারপরও মানুষ। সব প্রশ্নের উত্তরই যদি মানুষ, তাহলে এবার বলুন মানুষ বলতে আপনি কি বোঝেন? সমাজবদ্ধ শ্রমজীবী মানুষ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? দাঁড়ালো না, চলতে থাকলো। মানলাম চলতে থাকলো, কিন্তু কে মানুষে দিল এই অন্তহীন চলার গতি? সে কি কোনো পরম শক্তি নয়? হ্যাঁ, মানুষ এক পরম শক্তি তো। ঠিকই বলেছেন। তার মানে আপনি বলতে চান এই সুন্দর পৃথিবী, এই মহাশূন্যমুগ্ধ সৌরলোক, এই মৃত্তিকা, এই আকাশ বাতাস, এগুলো সৃষ্টি করেছে মানুষ। মানুষ। বলুন কিভাবে? কিভাবে? সন্তান যেভাবে সৃষ্টি করে তার মাতা ও পিতাকে। এতক্ষণ আপনারা উপভোগ করলেন টাইমস অফ থিয়েটারের ছাত্রছাত্রীদের পরিবেশনায় কবিতা কোলাজ মুক্ত পথে, যার আলেখ্য গ্রন্থ ও পরিচালনায় ছিলেন বিজয় লক্ষ্মী বর্মন। এই মনোজ্ঞ কবিতা কোলাজে স্থান পেয়েছে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবিদের অমর সৃষ্টি। আবৃত্তি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, বিমল চন্দ্র ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং লীলা মজুমদারের কবিতা। এই পরিবেশনায় অংশগ্রহণ করেছেন অপর্ণা চক্রবর্তী, সুজাতা মুখার্জি, সোমা রায়, পারমিতা চক্রবর্তী, চন্দ্রা চ্যাটার্জি, বনানী সেনগুপ্ত দাশগুপ্ত, রূপময় ভট্টাচার্য, সায়ন্তনী বসু, মধুমিতা সেনগুপ্ত, মল্লিকা রায় এবং ইন্দ্র। স্টুডিও কানে কানে সঙ্গীত ও আবহ পরিকল্পনায় ছিলেন শুভ্র সেনগুপ্ত। প্রযোজক প্রসেনজিৎ ঘোষ। প্রচার অলঙ্করণে গ্রে অ্যান্টেনা। প্রযোজনায় টড স্কুল অফ ড্রামা।